প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে জেনারেল এমব্রায়োলজি এবং এটি হচ্ছে জেনারেল এমব্রায়োলজির 6th ভিডিও লেকচার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনসেট অফ মেনস্ট্রুয়েশন কে বলে মেনার্কি আর সিজেশন অফ মেনস্ট্রুয়েশন কে বলে মেনোপজ। সো ফিমেলের লাইফের মাঝে মেনার্কি থেকে মেনোপজ পর্যন্ত যে সময় তাকে বলা হয় অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ এজ। এবং এই অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ এজের মাঝে ফিমেল কতগুলো সাইক্লিক ইভেন্টের মধ্য দিয়ে যায় এভরি মান্থ, প্রতি মাসে। এবং এই সাইকেলগুলো অ্যাপ্রক্সিমেটলি 28 ডে সাইকেল। তার মানে যতগুলো সাইকেল ফিমেলের মাঝে চলে এই সময়ের মাঝে প্রতি মাসে সবগুলো সাইকেল কম বেশি 28 দিনের হয়ে থাকে। এবং এই সাইকেলগুলো হরমোন ডিপেন্ডেন্ট। আমরা জানি মেল সেক্স হরমোন হচ্ছে অ্যান্ড্রোজেন, কিন্তু ফিমেলে সেক্স হরমোন দুটো, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা প্রজেস্টেরন। প্রথমে রিলিজ হয় ইস্ট্রোজেন, তারপরে রিলিজ হয় প্রজেস্টেরন। যখন ইস্ট্রোজেন রিলিজ হয় তখন ইস্ট্রোজেনের ইফেক্টে বডিতে কিছু পরিবর্তন আসে। যখন প্রজেস্টেরন রিলিজ হয় তার কারণে আবার নতুন কিছু পরিবর্তন আসে। সুতরাং প্রতি মাসে এই 28 দিনের মাঝে প্রথম অ্যাপ্রক্সিমেটলি 14 দিন ইস্ট্রোজেনের ইফেক্ট পাওয়া যায়, পরের 14 দিন প্রজেস্টেরনের ইফেক্ট পাওয়া যায়। গেল এক মাস, পরের মাসে আবারও প্রথম 14 দিন ইস্ট্রোজেন, পরের 14 দিন প্রজেস্টেরনের ইফেক্ট থাকে, পরের মাসে আবারও ইস্ট্রোজেন প্রজেস্টেরন। এইভাবে বিষয়টা অল্টারনেট ভাবে ঘটতে থাকে, একবার ইস্ট্রোজেনিক ইফেক্ট, একবার প্রজেস্টেরনের ইফেক্ট। এই জন্য ফিমেলের মাঝে আমরা সাইকেল খুঁজে পাবো। মেইলে যেহেতু হরমোন মাত্র একটাই আছে, এই জন্য মেইলে কোনো সাইকেল পাওয়া যায় না, কিন্তু ফিমেলে আমরা ভেরিয়াস সাইকেল খুঁজে পাবো। এখন ফিমেলের মাঝে কি কি সাইকেল আছে? আমরা একটা সাইকেল ওভারিতে হতে দেখি, তার নাম ওভারিয়ান সাইকেল। তারপরে একটা সাইকেল চলে ইউটেরাসের মাঝে, তার নাম ইউটেরাইন সাইকেল। দেন একটা সাইকেল চলবে ভেজাইনাতে, তার নাম ভেজাইনাল সাইকেল। ফিমেল আরেকটা ইন্টারনাল জেনিটাল অর্গানের নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব। এই ফেলোপিয়ান টিউবের মাঝেও সাইকেল চলে, আমরা এটার কোনো নাম পাইনি, এটাকে বলে সাইক্লিক চেঞ্জ ইন দ্য ফেলোপিয়ান টিউব। আবার ফিমেলের মাঝে আমরা দেখব তার মেটাবলিক অ্যাক্টিভিটি অথবা ব্লাড ভেসেল অর সাইকোলজি সবকিছুতেই সাইকেল চলে। এখন ইউটেরাসের দুটো পার্ট আছে, একটাকে বলে বডি অফ দ্য ইউটেরাস আর একটা সার্ভিক্স অফ দ্য ইউটেরাস। সো বডিতে সাইকেল চলে একরকম, সার্ভিক্সে আরেক রকম সাইকেল চলে। বডিতে কয়েকটা লেয়ার আছে, সবার ভিতরে লেয়ারের নাম এন্ডোমেট্রিয়াম। সো এন্ডোমেট্রিয়ামে একটা সাইকেল চলে, তার নাম এন্ডোমেট্রিয়াল সাইকেল, যার আরেক নাম মেনস্ট্রুয়াল সাইকেল। বডির আরেকটা লেয়ারের নাম হচ্ছে মায়োমেট্রিয়াম। এই মায়োমেট্রিয়ামে যে সাইকেলটা চলে তার নাম মায়োমেট্রিয়াল সাইকেল। আর সার্ভিক্সের মাঝে ডিফারেন্ট সাইকেল চলে, তার নাম সার্ভাইকেল সাইকেল। সুতরাং দেখা যাচ্ছে ফিমেলের প্রত্যেকটা টিস্যু বা প্রত্যেকটা অর্গান কোনো না কোনো সাইকেলের মধ্য দিয়ে যায়। এখন আমি ওভারিয়ান সাইকেলটা দেখাচ্ছি। দিস ইজ দা ওভারি। ওভারিতে যে সাইকেল চলে তার নাম ওভারিয়ান সাইকেল। আমি আগেই বলেছি এই সাইকেলগুলো সাধারণত অ্যাপ্রক্সিমেটলি 28 ডে হয়ে থাকে। এই ওভারিয়ান সাইকেলের রিমার্কেবল যে ইভেন্ট তার নাম হচ্ছে ওভুলেশন। এই ওভুলেশনটা হয়ে থাকে 14 ± 1 ডেতে। +1 ডে যদি হয় তাহলে 15, আর -1 ডে হলে 13। সুতরাং এই সাইকেলের 13 to 15 এই ডের যে কোনো একদিন ওভুলেশন হয়ে থাকে। যখন ওভুলেশন হয় ওভামটা রিলিজ হয়, ওভামটা থাকে সেকেন্ডারি উসাইট ফর্মে। যে সেকেন্ডারি উসাইট সেকেন্ড মিউটিক ডিভিশন স্টার্ট করে ফেলে, কিন্তু মেটাফেজ স্টেটে সে অ্যারেস্ট হয়ে থাকে। শুধু যে উসাইট রিলিজ হয় তা কিন্তু নয়, উসাইটের চারপাশে থাকে কতগুলো গ্রানুলোসাস সেল, যাদেরকে বলে কোমুলা সুফোরাস। সুতরাং উসাইট, কোমুলা সুফোরাস সহ এই ফলিকল থেকে, ওভারিয়ান ফলিকল থেকে বের হয়ে আসে। এখন বিষয় হচ্ছে যে ওভুলেশনের আগে ওভারিয়ান সাইকেলের যে পার্ট তার নাম হচ্ছে ফলিকুলার ফেজ। এই ফলিকুলার ফেজে ফলিকল গুলো গ্রো করতে থাকে। কোন ফলিকল থেকে গ্রো শুরু হবে? সেটা হবে প্রিমোর্ডিয়াল ফলিকল থেকে। কার ইনফ্লুয়েন্সে গ্রোটা হয়? ফলিকল স্টিমুলেটিং হরমোনের ইনফ্লুয়েন্সে।
সো ফলিকল স্টিমুলেটিং হরমোনের ইনফ্লুয়েন্সে প্রিমোর্ডিয়াল ফলিকল প্রথমে প্রাইমারি ফলিকল হবে, তারপরে সেকেন্ডারি ফলিকল হবে, তারপরে সে হবে টার্সিয়ারি অর গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকল যখন ফুললি ম্যাচিউরড হয়ে যায় তখন তাকে বলে প্রি ওভুলেটরি ফলিকল। যাই হোক, প্রি ওভুলেটরি ফলিকল এক ধরনের গ্রাফিয়ান ফলিকল। সো এই ফলিকলটা রাপচার হয়েই ওভুলেশন হয়ে থাকে। আর ওভুলেশনের পরে ওভারিয়ান সাইকেলে যে পার্ট বা ফেজ পাওয়া যাবে তার নাম হচ্ছে লুটিয়াল ফেজ। এই লুটিয়াল ফেজে আমরা দেখব কর্পাস লুটিয়াম তৈরি হবে, কর্পাস এলবিকেন্স তৈরি হবে, কর্পাস এট্রেটিকাম তৈরি হবে। এই কর্পাস মানে হচ্ছে বডি আর লুটিয়াম মানে হচ্ছে ইয়েলো, তার মানে কর্পাস লুটিয়াম মানে হচ্ছে ইয়েলো বডি, হলুদ রঙের একটা স্ট্রাকচার তৈরি হয়, তার নামই কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম যখন ডিজেনারেশন হবে তখন ফাইব্রোসিস হওয়ার কারণে সে সাদা হয়ে যাবে, সাদা মানে এলবা, এই জন্য এটাকে বলে কর্পাস এলবিকেন্স অর হোয়াইট বডি। আর কর্পাস এলবিকেন্স যখন আরো ডিজেনারেশন হবে তখন সেটা হবে কর্পাস এট্রেটিকাম। সো এই হচ্ছে ওভারিয়ান সাইকেলের ভেরিয়াস ফেজেস। আমরা দেখলাম ওভারিয়ান সাইকেলে বেসিক্যালি দুটো ফেজ আছে, একটা হচ্ছে ফলিকুলার ফেজ আর একটা লুটিয়াল ফেজ, আর দুই ফেজের মাঝখানে থাকে ওভুলেশন। ওভুলেশন হয় 14 ± 1 ডেতে। এখন আমাদের জানতে হবে এই ওভুলেশন যে হলো, ওভুলেশন হয়ে ওভাম তো বের হয়ে গেল, তারপরে বাকি যে ফলিকলটা থেকে গেল দ্যাট ইজ রাপচার্ড ফলিকল, এই রাপচার্ড ফলিকলের কি হয় সেটা আমাদেরকে বের করতে হবে। আর জানতে হবে এই যে ওভামটা রিলিজ হলো, এই রিলিজড ওভামের কি হয়, দ্যাট ইজ ডিসচার্জড ওভামের কি হয়। আমরা এখানে ওভাম একটা লেমেন টার্ম ইউজ করেছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেকেন্ডারি উসাইট। তো সেকেন্ডারি উসাইট বা প্রাইমারি উসাইট সবাইকে একসাথে লেমেন টার্ম হচ্ছে ওভাম নামে ডাকা হয়। সো আমাদের জানতে হবে ওভামের কি হয় আর থেকে যাওয়া ফলিকলের কি হয়। আমরা এই ফলিকলটাকে চিন্তা করি একটা পাখির খাঁচার মতো, আর খাঁচার ভিতরে একটা পাখি থাকে, এই পাখিটা হচ্ছে আমাদের উসাইট, তার চারপাশে তার বন্ধু বান্ধব থাকে যার নাম কুমুলাস সুফোরাস, সেগুলো নিয়ে খাঁচা ভেঙে পাখি উড়ে চলে যায়, শূন্য খাঁচা পড়ে থাকে। এই শূন্য খাঁচার কি অবস্থা হয় সেটা জানতে হবে, আর পাখিটার কি অবস্থা হয় সেটাও আমাদেরকে জানতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওভারির সেই সাইকেলটা দেখানো হচ্ছে, ওভারিয়ান সাইকেল। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রি ওভুলেটরি ফলিকল থেকে ওভাম রিলিজ হয়ে গেল যাকে বলে ওভুলেশন, আর এই খাঁচাটা থেকে গেল, এই খাঁচাতে কি হবে এটা আমরা দেখতে চাই। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই উসাইট, উসাইটের চারপাশে আমরা দেখতে পাই গ্রানুলোসা সেল আছে, এই গ্রানুলোসা সেলগুলোকে বলে কুমুলাস সুফোরাস। আর কুমুলাস সুফোরাসের যে লেয়ার গুলো ওভামের টাচে থাকে তাকে বলে করোনা রেডিয়েটা। সো করোনা রেডিয়েটা দে আর ইন ফ্যাক্ট ওয়ান টাইপ অফ দি কুমুলাস সুফোরাস। আর কুমুলাস সুফোরাস নিজেরা এক ধরনের গ্রানুলোসা সেল। এর বাইরে আরো কিছু গ্রানুলোসা সেল দেখতে পাচ্ছি, দিস আর দ্য গ্রানুলোসা সেল, এই যে ইয়েলো কালার সেল। তার বাইরে আছে থিকা ফলিকুলি, থিকা ফলিকুলের দুটো লেয়ার, গ্রিন লেয়ারটাকে বলে থিকা ইন্টারনা আর ইয়েলো লেয়ারটাকে বলে থিকা এক্সটার্না। থিকা এক্সটার্নাটা ফাইবার রিচ, এই জন্য থিকা এক্সটার্না অ্যাক্ট এজ ক্যাপসুল ফর দ্য ফলিকল, আর থিকা ইন্টারনা হচ্ছে সেল রিচ, এখানে সেলের পরিমাণ বেশি থাকে। তাহলে আমরা দেখলাম যে এই ওভামটা রিলিজ হয়ে গেল অ্যালং উইথ দ্য কুমুলাস সুফোরাস, ওভুলেশন হয়ে গেল, থাকলো কে, থাকলো গ্রানুলোসা সেলগুলো আর থিকা এক্সটার্না থিকা ইন্টারনা। এখন আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোনের ইনফ্লুয়েন্সে থিকা ইন্টারনা এবং গ্রানুলোসা সেল লুটিনাইজেশন হবে, এটাকে বলে কমপ্লিট লুটিনাইজেশন অর ফুল লুটিনাইজেশন, এবং আলটিমেটলি একটা টেম্পোরারি এন্ডোক্রাইন স্ট্রাকচার তৈরি করবে। এই টেম্পোরারি এন্ডোক্রাইন স্ট্রাকচারের নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। সো the temporary endocrine structure formed by the granulosa cell and theca interna cell of the ruptured follicle after full luteinization, full luteinization হয়ে সে তৈরি হয় under influence of the LH,
এলএইচ এর ইনফ্লুয়েন্সে তাকেই বলে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম তৈরি কেন হলো? আমরা জানি ওভারি থেকে both ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটো সেক্স হরমোন রিলিজ হয়। তাহলে যদি কেউ বলে ওভারির কোন সেল ইস্ট্রোজেন রিলিজ করে, আমাদের উত্তর হবে মেইনলি গ্রানুলোসা সেল ইস্ট্রোজেন রিলিজ করে। আর যদি বলে যে প্রজেস্টেরন রিলিজ হয় কোথা থেকে ওভারি, তখন তার উত্তরে বলবো আমরা ওভারির কর্পাস লুটিয়াম মেইনলি প্রজেস্টেরন সিক্রেট করে। ইট ইজ দ্য মেইন সোর্স অফ দি প্রজেস্টেরন। আর প্রজেস্টেরন কে বলে হরমোন অফ প্রেগনেন্সি। তার মানে যদি কখনো প্রজেস্টেরন লেভেল ফল করে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সি কন্টিনিউ করবে না। একজন ফিমেল পারসন যার প্রেগনেন্সিতে আছে তার প্রজেস্টেরন লেভেল যদি ফল করে যায় তার কিন্তু অ্যাবর্শন হয়ে যাবে। দ্যাটস ওয়াই প্রজেস্টেরন ইজ কল্ড হরমোন অফ দি প্রেগনেন্সি। তাহলে আমরা কর্পাস লুটিয়ামের ফাংশন কি দেখলাম? ইট ইজ দ্য মেইন সোর্স অফ প্রজেস্টেরন which is the hormone of pregnancy. তবে কিছু পরিমাণ ইস্ট্রোজেনও কর্পাস লুটিয়াম থেকে রিলিজ হয়। So it also secretes estrogen. These are the functions of the corpus luteum. এখন কর্পাস লুটিয়াম দুই প্রকারের, একটা হচ্ছে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন, আরেকটাকে বলে কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। আমরা এই দুটো কর্পাস লুটিয়াম সম্পর্কে এখন আলাপ করব। আমরা দেখব দিস ইজ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুই ধরনের গোনাডোট্রপিক হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে এফএসএইচ আর একটা এলএইচ। তবে দুটো এট এ টাইম রিলিজ হয় না। সাইকেলের প্রথম দিকে রিলিজ হয় এফএসএইচ, যার নাম ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনগুলোর প্রভাবে ওভারিতে ফলিকুলার ফেজ চলে আর ফলিকল ডেভেলপমেন্ট চলতে থাকে। তারপরে রিলিজ হবে এলএইচ, লুটিনাইজিং হরমোন। এই লুটিনাইজিং হরমোনের প্রভাবে ওভুলেশন হয়, সেই সাথে কর্পাস লুটিয়াম ফরমেশন হয়। সো পিটুইটারি গ্ল্যান্ড থেকে লুটিনাইজিং হরমোন রিলিজ হলো। সেই লুটিনাইজিং হরমোন গ্রানুলোসা সেল এবং থিকা ইন্টারনাস সেলকে কমপ্লিট লুটিনাইজেশনের মাধ্যমে কর্পাস লুটিয়াম ফরমেশনে হেল্প করবে। সো এলএইচ এর ইনফ্লুয়েন্সে আলটিমেটলি কর্পাস লুটিয়াম তৈরি হবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, কর্পাস লুটিয়ামের এক্সিস্টেন্স ডিপেন্ড করে এলএইচ এর উপরে। এলএইচ যদি না থাকে কর্পাস লুটিয়াম সার্ভাইভ করতে পারবে না। কর্পাস লুটিয়াম থেকে রিলিজ হবে প্রজেস্টেরন। তো আমরা এখন দেখছি কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন ইজ দ্য কর্পাস লুটিয়াম which is formed first after ovulation under LH. So LH এর ইনফ্লুয়েন্সে ওভুলেশনের পর প্রথম যে কর্পাস লুটিয়াম তৈরি হয় তার নামই কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। এবং এর এক্সিস্টেন্স মানে কর্পাস লুটিয়ামের এক্সিস্টেন্স ইট ইজ ডিপেন্ডেন্ট আপন এলএইচ। আমি একটু আগে বলেছি এলএইচ যদি ফল করে যায় কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে যাবে, সে টিকে থাকতে পারবে না। কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন সিক্রেট হয়। আমরা জানি প্রজেস্টেরনকে বলে হরমোন অফ দি প্রেগন্যান্সি। সে প্রেগন্যান্সির জন্য ইউটেরাসকে এবং বডির বিভিন্ন স্ট্রাকচারকে সে প্রিপেয়ার করবে, দ্যাট ইজ প্রজেস্টেরন। কিন্তু যত বেশি প্রজেস্টেরন রিলিজ হবে তত সেই প্রজেস্টেরন গিয়ে পিটুইটারি গ্ল্যান্ডকে ইনহিবিট করে দিবে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে। সো প্রজেস্টেরন গিভস নেগেটিভ ফিডব্যাক টু দ্য সিক্রেশন অফ এলএইচ। যত দিন যাবে প্রজেস্টেরন লেভেল ততই বাড়তে থাকবে, যত প্রজেস্টেরন বাড়বে সে ততই নেগেটিভ ফিডব্যাক দিবে পিটুইটারি গ্ল্যান্ডকে। তখন পিটুইটারি গ্ল্যান্ড এলএইচ সিক্রেশনটা বন্ধ করে দিবে আর এলএইচ এর অভাবে কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে যাবে। যদি না ফার্টিলাইজেশন হয়, এখানে মনে রাখতে হবে ফার্টিলাইজেশন হয়ে গেলে ডিফারেন্ট কাহিনী শুরু হবে। কিন্তু যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে এই কর্পাস লুটিয়াম এলএইচ এর অভাবে ডিজেনারেট করে যাবে। ডিজেনারেট করে সে তৈরি করবে প্রথমে কর্পাস এলবিকেন্স, পরবর্তীতে তৈরি করবে কর্পাস এট্রেটিকাম। সো কর্পাস লুটিয়াম ডিজেনারেট এন্ড ফর্মস কর্পাস এলবিকেন্স। এই যে শর্ট লাস্টিং কর্পাস লুটিয়াম, this is called corpus luteum of menstruation. It is formed just after ovulation. এটা ওভুলেশনের পরপর তৈরি হয় এবং ডিজেনারেট করে 28th ডে অফ দি সাইকেলে।
ঠিক আছে, সাইকেলের লাস্ট দিনে সেটা ডিজেনারেট করে যায়। তার মানে এই কর্পাস লুটিয়াম লাস্ট করে বা টিকে থাকে মাত্র 12 থেকে 14 দিন। দ্যাট ইজ কল্ড কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। তবে মনে রাখতে হবে এই কাহিনীটা আমি বলেছি ইফ দেয়ার ইজ নো ফার্টিলাইজেশন। কিন্তু যদি ফার্টিলাইজেশন হয়ে যায় তাহলে এই কর্পাস লুটিয়ামকে ডিজেনারেট করবে? নো, ফার্টিলাইজেশন হয়ে গেলে জাইগোট তৈরি হবে, আর জাইগোটের মাঝে তৈরি হবে ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট থেকে একটা হরমোন তৈরি হয় যার নাম এইচসিজি। এই এইচসিজিটা স্ট্রাকচারালি এন্ড ফাংশনালি এলএইচ এর মতো। তার মানে এইচসিজিও এলএইচ এর মতোই কাজ করে, সে কর্পাস লুটিয়ামকে মেইনটেইন করবে। আমরা বলেছিলাম যে প্রজেস্টেরন লেভেল যত বেড়েছিল সে গিয়ে ইনহিবিট করে দিয়েছিল পিটুইটারি গ্ল্যান্ডকে, পিটুইটারি থেকে কিন্তু আর এলএইচ আসছে না। তাহলে এখন কর্পাস লুটিয়াম তো ডিজেনারেট করে যাওয়ার কথা, কিন্তু বিকল্প একটা সোর্স তৈরি হলো, সেই সোর্স থেকে এইচসিজি নামে একটা হরমোন আসলো। এইচসিজি মানে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোপিন। মজার বিষয়, এলএইচও এক ধরনের গোনাডোট্রোপিন, সেটা হচ্ছে পিটুইটারি গোনাডোট্রোপিন, আর এটা হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোপিন। সো এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোপিন আলটিমেটলি কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রাখবে। প্রজেস্টেরন যত বাড়বে সে পিটুইটারিকে ইনহিবিট করতে পারে, কিন্তু সে ট্রোফোব্লাস্টকে ইনহিবিট করতে পারে না। সুতরাং এইচসিজি লেভেলটা ঠিক মতোই থাকবে, সেই এইচসিজি দিয়ে কর্পাস লুটিয়াম সার্ভাইভ করবে এবং এই কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন সিক্রেশন চলতে থাকবে, প্রেগন্যান্সি কন্টিনিউ হতে থাকবে। একটা পর্যায়ে আমরা দেখব এই ট্রোফোব্লাস্ট কোরিয়নিক ভিলাই তৈরি করবে এবং কোরিয়নিক ভিলাই দিয়ে প্লাসেন্টা তৈরি হয়ে যাবে। সুতরাং এখন ট্রোফোব্লাস্টটা নাই, সে তৈরি করে ফেললো প্লাসেন্টা। তাহলে এখন কি আর কোনো এইচসিজি সিক্রেশন হবে? নো, নো, কোনো এইচসিজি আর কিন্তু আসবে না। আর এইচসিজি যদি না আসে তাহলে কি আর কর্পাস লুটিয়ামকে সে বাঁচিয়ে রাখতে পারবে? নো। সো এইবার কর্পাস লুটিয়াম ঠিকই ডিজেনারেট করবে। প্লাসেন্টা তৈরির সাথে সাথে আমরা দেখব ট্রোফোব্লাস্ট গুলো আর নাই, তারা প্লাসেন্টা তৈরি করে ফেলেছে, যে কারণে এইচসিজি সিক্রেশন বন্ধ হয়ে যাবে, কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে যাবে। এই কর্পাস লুটিয়াম যেটা প্লাসেন্টা তৈরির আগ পর্যন্ত কাজ করেছে সেই কর্পাস লুটিয়ামকে বলা হয় কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। এবং এই কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট করে প্রথমে কর্পাস এলবিক্যান্স হবে, দেন কর্পাস এট্রেটিকাম হবে। এখন আমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে গেলে আলটিমেটলি প্রজেস্টেরন তো বন্ধ হয়ে যাবে সিক্রেশন, সেই প্রজেস্টেরন কোথা থেকে আসবে? ইয়েস, তখন প্লাসেন্টা নিজেই প্রজেস্টেরন সিক্রেশন শুরু করবে। সো একটা পর্যায় পর্যন্ত প্রজেস্টেরন এসেছিল ওভারি থেকে, সেই প্রজেস্টেরন প্রেগন্যান্সি কন্টিনিউ করেছিল, কিন্তু এখন যখন ওভারি থেকে আর প্রজেস্টেরন আসছে না তখন প্লাসেন্টা থেকে প্রজেস্টেরন আসবে এবং প্রেগন্যান্সিকে কন্টিনিউ করিয়ে নিয়ে যাবে। সো দিস কর্পাস লুটিয়াম ইজ কল্ড কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। আমরা একটু টেক্সট দেখে যাই। If fertilization occur, then zygote will form. Subsequently, blastocyst will be formed. Blastocyst এর মাঝে বাইরে যে সেলগুলো থাকে তার নাম ট্রোফোব্লাস্ট। So, trophoblast of the blastocyst secrete HCG. HCG হরমোনটা similar to structure and function to the luteinizing hormone. So, this HCG helps to maintain the corpus luteum and progesterone secretion continue. But this progesterone cannot inhibit HCG secretion. HCG maintains corpus luteum and progesterone secretion from the corpus luteum continues. When trophoblast becomes involved in the formation of placenta by forming villi, their secretory nature changes. They become steroid secretory cell. Thus, HCG secretion ceases. HCG secretion বন্ধ হয়ে যাবে, corpus luteum degenerate and forms corpus albicans, and later corpus albicans will form corpus heteroticum. This corpus luteum is called corpus luteum of pregnancy. It lasts till formation of the placenta. তাহলে corpus luteum of pregnancy লাস্ট করে টিকে থাকে প্লাসেন্টা ফরমেশনের আগ পর্যন্ত। আর আমরা যদি টাইমটা মান দিয়ে বলি আনটিল দ্য এন্ড অফ 4th মান্থ,
আনটিল দ্য এন্ড অফ 4th মান্থ, সেই পর্যন্ত যে কর্পাস লুটিয়াম টিকে থাকে তাকে বলে কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। এন্ড আপন ডিজেনারেশন, এই কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি যখন ডিজেনারেট করে যাবে তখন নিউ প্রজেস্টেরন কামস ফ্রম প্লাসেন্টা টু কন্টিনিউ দ্য প্রেগন্যান্সি। এখন প্রেগন্যান্সি যে কোনো সময়ে যদি প্রজেস্টেরন লেভেল ফল করে যায় অথবা কর্পাস লুটিয়াম যদি রিমুভ করে ফেলি আমরা, তখনও দেখবো প্রজেস্টেরন লেভেল ফল করে যাবে। এখন প্রেগন্যান্সির যে কোনো পর্যায়ে আমি যদি কর্পাস লুটিয়ামকে রিমুভ করে দেই তাহলে প্রজেস্টেরন লেভেল ফল করবে, আলটিমেটলি দেখা যাবে অ্যাবর্শন হয়ে যাবে। এখন 4th মান্থের পরে আমরা দেখলাম প্লাসেন্টা তৈরি হয়, সে প্লাসেন্টা থেকে প্রজেস্টেরন আসে, যে প্রজেস্টেরন প্রেগন্যান্সিকে কন্টিনিউ করে। তাইলে 4th মান্থ শেষ হওয়ার আগে যদি কর্পাস লুটিয়াম রিমুভ করে দিই আমরা, প্রজেস্টেরন লেভেল ফল করে যাবে, আলটিমেটলি অ্যাবর্শন হয়ে যাবে। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোন ফিমেল পার্সন যদি মনে করে সে কনসিভ করেছে, তখন সে সকালবেলার ইউরিন নিয়ে, দ্যাট ইজ মর্নিং ইউরিন নিয়ে একটা স্ট্রিপ ডুবিয়ে দেয়, তারপরে চেক করে স্ট্রিপের কোনো কালার চেঞ্জ হলো কিনা, সেটা দেখে সে নিশ্চিত হয় সে প্রেগনেন্ট কিনা। এটাকে বলে প্রেগন্যান্সি টেস্ট বা পিটি। অ্যাকচুয়ালি স্ট্রিপ দিয়ে যে জিনিসটা ডিটেক্ট করা হয় সেটা হচ্ছে এইচসিজি। এইচসিজি লেভেলই দেখে প্রেগন্যান্সি কিনা চিন্তা করা হয় বা নিশ্চিত হওয়া যায় বা কনফার্ম করা যায়। তাহলে আমরা এতক্ষণ পাখি উড়াল দেওয়ার পরে যে শূন্য খাঁচা থাকে, সে শূন্য খাঁচার কি হয় সেটা বুঝলাম। শূন্য খাঁচাটা প্রথমে কর্পাস লুটিয়াম হয়, পরবর্তীতে অ্যালবিক্যান্স, আরো পরে অ্যাট্রিটিকাম হয়ে শেষ হয়ে যায়। এখন জানবো পাখিটার কি হয়, পাখি মানে ওসাইটের কি হয়। ওসাইটটা অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট হবে। ওসাইটকে কোথায় যেতে হবে? তাকে যেতে হবে অ্যাম্পুলা অফ দি ফেলোপিয়ান টিউবে। ফেলোপিয়ান টিউবের এই এক্সপান্ডেড জায়গাকে বলে অ্যাম্পুলা। সো ফেলোপিয়ান টিউবের এই অ্যাম্পুলাতে যে ওভাম যাবে সে কি দিয়ে যাবে? ওভামের কি হাত পা আছে? তা তো নাই। ওভাম তো একটা লুলা স্ট্রাকচার, তার তো হাতও নাই পাও নাই, গোলগাল একটা স্ট্রাকচার ফুটবলের মতো, সেখান থেকে এখানে যাবে কিভাবে? তাহলে আমরা জানলাম ওভামকে যেতে হবে অ্যাম্পুলারি রিজিয়ন অফ দি ফেলোপিয়ান টিউবে। কিভাবে যাবে? প্রসেসটা কি? 3টা প্রসেস আছে। নাম্বার 1, সুইপিং মুভমেন্ট অফ দি ফিমব্রিয়া। এই যে ফিমব্রিয়া গুলো থাকে তারা সব সময় ওভারির উপরে সুইপিং করতে থাকে, ঝাড়ু দিতে থাকে। কোন একটা ওভাম রিলিজ হওয়া মাত্র তাকে ঝাড়ু দিয়ে তার মাঝে নিয়ে নেয়, এটাকে বলে সুইপিং মুভমেন্ট অফ দি ফিমব্রিয়া। 2 নম্বর হচ্ছে ফেলোপিয়ান টিউবে যে লাইনিং ইপিথেলিয়াম থাকে, সেই ইপিথেলিয়ামে সিলিয়া থাকে এবং এই সিলিয়া গুলো বিট দেয় টুয়ার্ডস দ্য ইউটেরাস। এই সিলিয়ারি বিটিংও ওভাম ট্রান্সপোর্টে হেল্প করে। 3 নাম্বার হচ্ছে ফেলোপিয়ান টিউবের পেরিস্টালটিক অ্যাক্টিভিটি, রিদমিক কন্ট্রাকশন অফ দি ফেলোপিয়ান টিউব, দ্যাট ইজ পেরিস্টালটিক মুভমেন্ট অফ দ্য ফেলোপিয়ান টিউব। এই 3 মেকানিজমে ওভাম আলটিমেটলি অ্যাম্পুলা অফ দি ফেলোপিয়ান টিউবে চলে যায়। এখন আমরা জানবো স্পার্ম ডিপোজিশন এবং ট্রান্সপোর্ট নিয়ে। শুধু ওভাম দিয়ে তো ফার্টিলাইজেশন হয় না, আরেকজন লাগে, তার নাম হচ্ছে স্পার্ম। এই স্পার্মটা তো থাকে মেল জেনিটাল ট্র্যাক্টে। প্রথমে এই মেল ট্র্যাক্ট থেকে স্পার্মটা ডিপোজিট হতে হবে ফিমেল ট্র্যাক্টের মাঝে। সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে এই স্পার্ম গুলো প্রথমে ডিপোজিট হয় ইনটু দা ফিমেল জেনিটাল অর্গান, দ্যাট ইজ ভেজাইনা। এবার এই স্পার্মটা মুভ করে যাবে হচ্ছে এই অ্যাম্পুলারি রিজিয়নে, কারণ তার বান্ধবী জিএফ বসে আছে অ্যাম্পুলা অফ দ্য ফিলোপিয়ান টিউবে, তাকেও সেখানেই যেতে হবে দেখা সাক্ষাৎ করার জন্য। এখন স্পার্ম যাবে কোথায়? আবারও অ্যাম্পুলারি রিজিয়ন অফ ফেলোপিয়ান টিউবে। যাবে কিভাবে? হ্যাঁ, স্পার্মের কিন্তু একটা লেজ আছে যাকে বলে ফ্লাজেলা। টেইল অফ দি স্পার্ম হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলা ইউজ করে স্পার্ম কিন্তু মুভ করে চলে যাবে ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলারি রিজিয়নের মাঝে। তবে মজার বিষয় হচ্ছে স্পার্মের এক্ষেত্রে অ্যাক্টিভেশন হওয়া দরকার। যদি অ্যাক্টিভেটেড না হয় সেই স্পার্ম কিন্তু মুভ করতে পারবে না। এখন আমরা যদি দেখি কোনো বাচ্চা মার পেট থেকে জন্ম হলো, তার তো হাতও থাকে পাও থাকে, সে কি হাঁটতে পারবে? সে কিন্তু হাঁটতে পারে না জন্মের পর পর। তাকে হাঁটা শিখতে হয়, তারপরে তার মাসল গুলো শক্তিশালী মজবুত হওয়া লাগে, তারপরে সে হাঁটা চলা শিখবে। একই রকম ভাবে স্পার্ম প্রথমে ডিপোজিট হয়েই কিন্তু টেইল থাকলেও সে টেইল ইউজ করে ছড়তে পারবে না বা দূরে যেতে পারবে না, স্থান পরিবর্তন করতে পারবে না। তার আগে স্পার্মকে অ্যাক্টিভেটেড হতে হবে।
দুই নাম্বার আরেকটা মেকানিজম হচ্ছে মাস্কুলার কন্ট্রাকশন অফ দি ইউটেরাইন ওয়াল। ইউটেরাইন ওয়ালের মাস্কুলার কন্ট্রাকশনও স্পার্মের মুভমেন্টে হেল্প করে। এখন একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমি বলছি স্পার্মকে অ্যাক্টিভেটেড হওয়া লাগবে। কেন অ্যাক্টিভেটেড হওয়া লাগবে? তাকে কি ডিঅ্যাক্টিভেট করে রাখা ছিল? ইয়েস, আমরা জানি ডেইলি স্পার্ম প্রোডাকশন হয় 300 মিলিয়ন। এই 300 মিলিয়ন স্পার্ম তৈরি হয় সেমিনিফেরাস টিবিউলের মাঝে। তারপরে এই স্পার্ম গুলো ভেসে ভেসে চলে আসে এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের মাঝে ফর দ্য স্টোরেজ। তবে মেইনলি স্পার্ম জমা থাকে ভাস ডিফারেন্সের মাঝে, ম্যাক্সিমাম স্পার্ম জমা থাকে ভাস ডিফারেন্সের ডোমেনের মাঝে। এখন আমি চাই স্পার্মকে তার স্টোরেজ সাইটের মাঝে স্টোর করে রাখতে, কিন্তু স্পার্মের তো লেজ আছে, টেইল আছে, ফ্লাজেলা আছে। সেই ফ্লাজেলা ইউজ করে সে তো স্টোর থাকবে না, সে তো মুভ করা শুরু করবে। সুতরাং স্পার্মকে যদি আমাকে স্টোর করতে হয়, তার অ্যাক্টিভিটিকে বন্ধ করে রাখতে হবে, তার মুভমেন্ট বন্ধ করে দিতে হবে। কি দিয়ে বন্ধ করব? কিছু কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে। মাল্টিপল ইনহিবিটরি কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে। কে রিলিজ করবে? এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের লাইনিং এপিথেলিয়াম, যারা স্পার্মের মুভমেন্টকে স্টপ করে রাখে। এই ঘটনাকে বলে ডিক্যাপাসিটেশন। সুতরাং ডিক্যাপাসিটেটেড অবস্থায় থাকে স্পার্ম গুলো in the male genital tract. When they are expelled in semen, they are unable to perform their duty in fertilizing ovum. এদের মূল কাজ হচ্ছে ওভামকে ফার্টিলাইজ করা। যেহেতু তারা ডিক্যাপাসিটেটেড অবস্থায় থাকে, ইনহিবিটেড অবস্থায় থাকে, তারা কিন্তু তাদের ফার্টিলাইজেশন করতে পারবে না যতক্ষণ না তাদের এই ডিক্যাপাসিটেশন থেকে তাদের ক্যাপাসিটেশন অবস্থায় যায়। সো ক্যাপাসিটেশন হওয়া দরকার। যখন সিমেন্টটা ডিপোজিট হলো ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মাঝে, যে সিমেন্টের মাঝে স্পার্ম গুলো থাকে, তখন সেই স্পার্মের মাঝে মাল্টিপল চেঞ্জ হয়। মাল্টিপল চেঞ্জেস অকার দ্যাট অ্যাক্টিভেট দ্য স্পার্ম ফর ফাইনাল প্রসেস অফ ফার্টিলাইজেশন। দিস ইজ কল্ড ক্যাপাসিটেশন। তাহলে হোয়াট ইজ ক্যাপাসিটেশন? On coming in contact with the female genital tract, multiple changes occur that activate the sperm in final process of fertilization. These collective changes are called capacitation. আর এই ক্যাপাসিটেশনের জন্য নিয়ারলি 7 আওয়ার টাইম লাগে। ক্যাপাসিটেশনের মেকানিজম দেখা যাক। দুটো মেকানিজম, একটা হচ্ছে ইনিশিয়েশন অফ মুভমেন্ট অফ দি স্পার্ম, স্পার্মের মুভমেন্ট কিভাবে শুরু হয়, আরেকটা হচ্ছে প্রিপারেশন ফর অ্যাক্রোজোম রিঅ্যাকশন। দুটো হেডলাইনে আমি ক্যাপাসিটেশনটাকে ডেসক্রাইব করব। প্রথমে দেখব কিভাবে স্পার্মের মুভমেন্ট ইনিশিয়েট হয়। নাম্বার 1 হচ্ছে ওয়াশিং। কে কাকে ওয়াশ করে? ইউটেরাইন এন্ড ফ্যালোপিয়ান টিউব ফ্লুইড ওয়াশ অ্যাওয়ে ভেরিয়াস ইনহিবিটরি সাবস্টেন্সেস দ্যাট হ্যাড সাপ্রেসড স্পার্ম ইন দ্য মেল জেনিটাল ট্র্যাক্ট। তাহলে মেল জেনিটাল ট্র্যাক্টের মাঝে থাকাকালীন সময়ে যে ইনহিবিটরি সাবস্টেন্স, যাকে আমরা বলেছিলাম ডিক্যাপাসিটেটিং সাবস্টেন্স, যেগুলো এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের লাইনিং এপিথেলিয়াম থেকে সিক্রেটেড হয়েছিল, সেই সাবস্টেন্স গুলো আমরা জানি স্পার্মকে ইনহিবিট করে রেখেছিল। যখনই ফিমেল জেনিটাল ট্র্যাক্টে স্পার্ম চলে আসলো, তখন ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউবের ফ্লুইড করে কি? সেই ইনহিবিটরি সাবস্টেন্স গুলোকে ওয়াশ করে দেয়, ডাইলিউট করে দেয়। সুতরাং এখন আর ইনহিবিশনটা আগের মতো থাকবে না। তাহলে একটা গেল ওয়াশিং। 2 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম আয়ন হেল্প করবে। স্পার্মে যে সেল মেমব্রেন আছে, সেই মেমব্রেনটা ক্যালসিয়ামের প্রতি পারমিয়েবিলিটি বেড়ে যাবে এবং ক্যালসিয়াম ঢুকে যাবে স্পার্মের মধ্যে। ক্যালসিয়াম ঢুকলে মুভমেন্ট শুরু হবে। সুতরাং স্পার্ম শুরু করলো মুভ করা। তাহলে আমি 1 নম্বরে দেখলাম যে ইনহিবিটরি সাবস্টেন্স ওয়াশ হয়ে গেল। 2 নাম্বার ক্যালসিয়াম এন্টার করলো স্পার্মের মাঝে এবং মুভমেন্ট স্টার্ট হয়ে গেল। সেই সাথে ক্যালসিয়াম অলসো কজেস চেঞ্জ ইন দ্য সেল মেমব্রেন দ্যাট কভার্স লিডিং এজ অফ দি অ্যাক্রোজোম। এই হচ্ছে আমাদের অ্যাক্রোজোম, যেটা স্পার্মের নিউক্লিয়াসের ইন্টেরিয়র পার্টকে কভার করে রেখেছে। এই অ্যাক্রোজোমের দুটো মেমব্রেন আছে। এইটা একটা মেমব্রেন যেটা নিউক্লিয়াসের গায়ে লাগানো, আর এইটা আরেকটা মেমব্রেন যাকে বলে লিডিং মেমব্রেন। এই লিডিং মেমব্রেনের উপরে যে সেল মেমব্রেনটা আছে, এই যে ভায়োলেট কালারের,
Calcium ion causes change in the cell membrane that covers leading edge of the acrosome, making it easy to release its content during acrosome reaction. ঠিক আছে, সো ক্যালসিয়াম আয়ন ওই সেল মেমব্রেন যেটা লিডিং এজ অফ দি অ্যাক্রোজোম কে কভার করে রাখে তার মাঝেও কিছু পরিবর্তন এনে দেয় যাতে করে অ্যাক্রোজোম রিঅ্যাকশনের সময় ইজিলি এনজাইম রিলিজ করতে পারে। নাও প্রিপারেশন ফর অ্যাক্রোজোম রিঅ্যাকশন। While the spermatozoa remained in the fluid of male genital tract, যখন স্পার্মাটোজোয়া মেল জেনিটাল ট্র্যাক্টের মাঝে ছিল, they were continually exposed to many floating vesicles from seminiferous tubule containing large amount of cholesterol. যখন স্পার্মাটোজোয়া গুলো মেল জেনিটাল ট্র্যাক্টে ছিল তখন সেই স্পার্মাটোজোয়া কন্টিনিউয়াস ভাবে কতগুলো ফ্লোটিং ভেসিকেলের কাছে এসেছে। এই ফ্লোটিং ভেসিকেলের মাঝে কোলেস্টেরল থাকে। ভেসিকেল গুলো আসে সেমিনিফেরাস টিবিউল থেকে এবং এই কোলেস্টেরলটা স্পার্মের যে ইন্টেরিয়র মেমব্রেন, এই যে ইন্টেরিয়র স্পার্ম মেমব্রেন তার গায়ে অ্যাড হতে থাকে। সো এই অ্যাক্রোজোম প্রিমেচিউর ভাবে আর রাপচার হতে পারে না ডিউ টু continuous exposure to the cholesterol. But in female genital tract, this membrane become weak due to lack of further deposition of cholesterol. তার মানে বলছি আমরা যতক্ষণ এই স্পার্ম গুলো মেল জেনিটাল ট্র্যাক্টে ছিল সেই স্পার্মের ইন্টেরিয়র মেমব্রেনের মাঝে কতগুলো ফ্লোটিং ভেসিকেল আসছিল সেমিনিফেরাস টিবিউল থেকে, যে ফ্লোটিং ভেসিকেলে কোলেস্টেরল ছিল। এই কোলেস্টেরল কন্টিনিউয়াস ভাবে স্পার্মের ইন্টেরিয়র মেমব্রেনে অ্যাড হয়েছিল, যুক্ত হয়েছিল। তাতে সেই ইন্টেরিয়র মেমব্রেনটার স্টেবিলাইজ করে দিয়েছিল যাতে অ্যাক্রোজোমটা সহজে ব্রেকডাউন না হয়। কিন্তু যখনই স্পার্মটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে চলে গেল নতুন কোনো কোলেস্টেরল আসার রাস্তা আর নাই, সুতরাং ইন্টেরিয়র মেমব্রেনটা এবার উইক হয়ে যাবে। এবার এই উইক হওয়ার কারণে কতগুলো ছোট ছোট পারফোরেশন তৈরি হবে এই ইন্টেরিয়র মেমব্রেনের মাঝে। সেই পারফোরেশন দিয়ে হায়ালুরোনাইডেজ এনজাইম, যেটা ওয়ান অফ দি অ্যাক্রোজোমাল এনজাইম, এই এনজাইমটা লিক হবে। দিস রিলিজ হায়ালুরোনাইডেজ এনজাইম হেল্পস ইন পেনিট্রেশন অফ দি করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটাকে পেনিট্রেট করতে হেল্প করবে এই হায়ালুরোনাইডেজ এনজাইম। কিভাবে? বাই ডিসলভিং হায়ালুরোনিক অ্যাসিড। ঠিক আছে, হায়ালুরোনিক অ্যাসিডকে ডিসলভ করে দিয়ে। তো হায়ালুরোনিক অ্যাসিডটা কোথায় ছিল? সে করোনা রেডিয়েটার সেলকে জোনা পেলিসিডার সাথে কানেক্ট করেছিল। সুতরাং যদি এই হায়ালুরোনিক অ্যাসিডটাকে আমরা ডিসলভ করে দেই, করোনা রেডিয়েটা আর জোনা পেলিসিডার সাথে লেগে থাকতে পারবে না। এই যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে স্পার্মটা আসলো, তার অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনাইডেজ রিলিজ হলো। These are the corona radiator cell and these are the hyaluronic acid bridge. এই hyaluronic acid bridge কে সে ডিসলভ করে দিল, করোনা রেডিয়েটা গুলো সরে গেল, আলটিমেটলি স্পার্ম চলে গেল জোনা পেলিসিডার কাছে। এখন চলে আসলাম অ্যাক্রোজোম রিঅ্যাকশনের মাঝে। The reaction that occurs in the acrosome of the sperm as it approaches the ovum is called acrosome reaction. তার মানে দাঁড়াচ্ছে স্পার্ম যখন ওভামের কাছে যাবে তখন স্পার্মের অ্যাক্রোজোমের মাঝে যে রিঅ্যাকশন হবে তার নামই হচ্ছে অ্যাক্রোজোম রিঅ্যাকশন। আমরা অ্যাক্রোজোম রিঅ্যাকশনের ঘটনাটা এবার দেখব। দেখা যাক, এটা হচ্ছে আমি ওভাম আঁকলাম, ওভামের সাইটোপ্লাজম এন্ড ওভামের নিউক্লিয়াস। ওভামের চারপাশে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা জোনা পেলিসিডা। জোনা পেলিসিডা আর ওভামের মাঝখানে একটা স্পেসও দেখা যাচ্ছে হোয়াইট কালারের, তাকে বলে পেরিভিটেলাইন স্পেস। দিস আর দা করোনা রেডিয়েটার সেল। এই করোনা রেডিয়েটার সেলগুলো ওভামকে ঘিরে রাখে, তার বন্ধু বান্ধবের মতো সাহস যোগায় ওভামকে। কিন্তু করোনা রেডিয়েটা জোনা পেলিসিডার সাথে আটকে থাকে বাই দা হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিড ব্রিজ তৈরি করে রাখে। ইট ব্রিজেস দা করোনা রেডিয়েটা টু দা জোনা পেলিসিডা। এখন এই হচ্ছে স্পার্ম, যেটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ডিপোজিট হয়েছিল ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি। ইনিশিয়ালি স্পার্মটা ডিক্যাপাসিটেটেড অবস্থায় ছিল, ফিমেল জেনিটাল ট্র্যাক্টে আসার পরে
তার ক্যাপাসিটেশন হয়, হয়ে সে ফার্টিলাইজেশনের ক্ষমতা অর্জন করে, সে মুভ করে চলে যায় ওভামের কাছে। এই স্পার্মের ইন্টেরিয়র সেল মেমব্রেনটা উইক হয়ে যায় ডিউ টু ল্যাক অফ দি কোলেস্টেরল। এই কোলেস্টেরলটা মেল জেনিটাল ট্র্যাক্টে যখন ছিল সে তখন কন্টিনিউয়াসলি ডিপোজিটেড হচ্ছিল ইন্টেরিয়র সেল মেমব্রেনের মাঝে। এখন স্পার্মের ইন্টেরিয়র সেল মেমব্রেনটা উইক হয়ে গেল নতুন কোনো কোলেস্টেরল না আসার কারণে, এবং এই ইন্টেরিয়র সেল মেমব্রেনে কিছু লিক হবে, মাইক্রো পারফোরেশন তৈরি হবে, যে মাইক্রো পারফোরেশন থেকে হাইলুরোনাইডেজ এনজাইম রিলিজ হবে। এই হাইলুরোনাইডেজ এনজাইম গিয়ে হাইলুরোনিক অ্যাসিড ব্রিজকে রিমুভ করে দিবে। হাইলুরোনিক অ্যাসিড ব্রিজ যদি রিমুভ হয়, করোনা রেডিয়েটা সরে যাবে, আলটিমেটলি স্পার্ম গিয়ে জোনা পেলিসিডাকে টাচ করবে। জোনা পেলিসিডাতে কয়েক ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে জেপি1, জোনা প্রোটিন 1, 2, 3, তিন ধরনের প্রোটিন থাকে। যখনই স্পার্মের হেড গিয়ে জোনা প্রোটিনের সাথে বাইন্ড করবে তখন স্পার্মের অ্যাক্রোজোমের মাঝে রিঅ্যাকশন তৈরি হবে এবং অ্যাক্রোজোমটা বার্স্ট হবে। বার্স্ট হয়ে তার কমপ্লিট এনজাইম সে রিলিজ করে দিবে। This burst of acrosome and release of the acrosomal enzyme is called acrosome reaction. এবং এই রিলিজড এনজাইম দিয়ে আলটিমেটলি জোনা পেলিসিডাকে সে ড্রিল করবে, ছিদ্র করে সে ঢুকে পড়বে এই পেরিভিটালাইন স্পেসের মাঝে। নাও আমরা চলে আসলাম ফার্টিলাইজেশনের মাঝে। What is fertilization? Formation of zygote by union of the spermatozoa and oocyte which occurs in the ampulla of fallopian tube is called fertilization. আমরা একদম বাংলায় যদি বলি যে জাইগোট ফরমেশনকে ফার্টিলাইজেশন বলে। কিসে থেকে জাইগোট ফরমেশন হয়? বাই দ্য ইউনিয়ন অফ স্পার্মাটোজোয়া এন্ড ওভাম, বা স্পার্ম এন্ড ওভামও বলতে পারি, ওভামের বদলে উসাইটও বলতে পারি। সো ফরমেশন অফ জাইগোট বাই ইউনিয়ন অফ স্পার্মাটোজোয়া এন্ড উসাইট কোথায় হয় এটা? which occurs in the ampulla of fallopian tube is called fertilization. ফার্টিলাইজেশনের তিনটা ফেজ আছে, এটা ল্যাংম্যানের মাঝে লেখা আছে। ফেজ নাম্বার 1 হচ্ছে পেনিট্রেশন অফ করোনা রেডিয়েটা, দিস ইজ ফেজ 1। ফেজ 2 হচ্ছে পেনিট্রেশন অফ জোনা পেলোসিডা, এন্ড ফেজ 3 হচ্ছে ফিউশন অফ ওসাইট স্পার্ম সেল মেমব্রেন। এটা হচ্ছে ওসাইটের সেল মেমব্রেন আর এটা স্পার্মের সেল মেমব্রেন, দুটোর ফিউশন হচ্ছে থার্ড ফেজ। অ্যাকচুয়ালি মেইন ফার্টিলাইজেশন হচ্ছে এই থার্ড ফেজটা, ফিউশন অফ ওসাইট স্পার্ম সেল মেমব্রেন। তার আগের ফেজগুলো অ্যাকচুয়ালি বেরিয়ার পেনিট্রেশন বলতে পারি আমরা। ফার্টিলাইজেশনের জন্য তিনটা বেরিয়ার আছে, তিনটা বাধা আছে। সেই বাধাগুলোর প্রথম হচ্ছে করোনা রেডিয়েটা, সেকেন্ড বাধা হচ্ছে জোনা পেলোসিডা, থার্ড বাধা হচ্ছে ওসাইটের সেল মেমব্রেন। সেই তিনটা বাধা ক্রস করলেই ফার্টিলাইজেশন হয়ে থাকে। তাহলে আমাদের যদি বলে ফার্টিলাইজেশনের বেরিয়ার গুলো কি কি, তাহলে আমরা অবশ্যই বলবো করোনা রেডিয়েটা, জোনা পেলোসিডা এন্ড ওসাইট সেল মেমব্রেন। এই তিনটা বাধাকে তার ক্রস করতে হবে তিনটা ফেজের মাধ্যমে। নাও এই ওসাইটের সেল মেমব্রেন আর স্পার্মের সেল মেমব্রেন ফিউশন হয়ে গেল। ফিউশন হওয়ার পরে ওসাইট কিভাবে রেসপন্স করে, ওসাইট না বলে এই ক্ষেত্রে এক বলেছে বইতে, একটা কিভাবে রেসপন্স করে সেটা আমরা দেখতে চাই। এক নাম্বার রেসপন্স হচ্ছে কর্টিক্যাল এন্ড জোনা রিঅ্যাকশন হবে, দেন রিজাম্পশন অফ সেকেন্ড মেয়োটিক ডিভিশন এন্ড ফরমেশন অফ দি ম্যাচিউর ওসাইট উইথ পোলার বডি। আমরা জানি ওভুলেশন যখন হয়েছিল তখন ওভামটা ছিল সেকেন্ডারি ওসাইট ফর্মে, যে ওভামের মাঝে সেকেন্ড মেয়োটিক ডিভিশন স্টার্ট হয়েছিল কিন্তু মেটাফেজ স্টেটে অ্যারেস্ট হয়েছিল। নাও সেই মেটাফেজ স্টেট আবার শুরু হবে এবং ফুল সেকেন্ড মেয়োটিক ডিভিশন কমপ্লিশন হবে। আর সেকেন্ড মেয়োটিক ডিভিশন কমপ্লিট হলে ম্যাচিউর ওসাইট তৈরি হবে, সাথে পোলার বডি তৈরি হবে। তাইলে আমরা বুঝলাম ফার্টিলাইজেশন যদি না হয় সেকেন্ড মেয়োটিক ডিভিশন কমপ্লিট হবে না, ম্যাচিউর ওসাইটও তৈরি হবে না। তাহলে আমি এখান থেকে বলতে পারি ওজেনেসিসে সবসময় কিন্তু ম্যাচিউর ওসাইট তৈরি হয় না, যদি ফার্টিলাইজেশন হয় তবেই একমাত্র ম্যাচিউর ওসাইট তৈরি হয়, আদারওয়াইজ সেকেন্ড মেয়োটিক ডিভিশনও কমপ্লিট হয় না, ম্যাচিউর ওসাইটও তৈরি হয় না। সো যেটা দেখলাম
ফার্স্ট রেসপন্স হচ্ছে কর্টিক্যাল রিঅ্যাকশন হয়, জোনা রিঅ্যাকশন হয়। সেকেন্ড রেসপন্স হচ্ছে রিজাম্পশন অফ সেকেন্ড মেয়োটিক ডিভিশন এন্ড ফরমেশন অফ দি ম্যাচিউর ওসাইট এন্ড পোলার বডি। থার্ড হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভেশন অফ এগ। তার মানে এর আগ পর্যন্ত একটা বা ওসাইটে কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি হয়নি, তার একমাত্র প্রতীক্ষা ছিল তার পার্টনারের জন্য, স্পার্মের জন্য। যখনই ফার্টিলাইজেশন হয়ে গেল তখনই কিন্তু তার মাঝে মেটাবলিজম শুরু হয়ে যাবে। সো এগ বিকামস মেটাবলিক্যালি অ্যাক্টিভ দিস টাইম। নাও আমরা একটু দেখবো কর্টিক্যাল রিঅ্যাকশন এবং জোনা রিঅ্যাকশন বলতে কি বোঝায়। আফটার পেনিট্রেশন অফ দি করোনা রেডিয়েটা এন্ড জোনা পেলোসিডা, এই যে করোনা রেডিয়েটা এবং জোনা পেলোসিডাকে পিয়ার্স করে বা পেনিট্রেট করে যখন স্পার্ম গিয়ে ওসাইটের সেল মেমব্রেনের সাথে ফিউজ করবে, তখন দেখা যাবে যেখানে সে ফিউশন হয় সেই জায়গাতে ডিপোলারাইজেশন শুরু হবে। সো সেল মেমব্রেনের যেখানে সে ফিউশন হবে সেই জায়গাতে ডিপোলারাইজেশন শুরু হয়, এবং যে জায়গায় ডিপোলারাইজেশন শুরু হয় সেই জায়গায় ক্যালসিয়ামের পারমিয়েবিলিটি বেড়ে যায়। সেলের মাঝে বাইরে থেকে ক্যালসিয়াম এন্টার করে থ্রু দ্যাট সাইট অফ ডিপোলারাইজেশন, এবং সেলের মাঝে মানে অভাবের মাঝে একটা ক্যালসিয়াম ওয়েভ তৈরি হয়। সো একটা ক্যালসিয়াম ওয়েভ তৈরি হবে। এই যে ক্যালসিয়ামটা ঢুকলো সেই ক্যালসিয়াম করবে কি, অভামের সাইটোপ্লাজমের পেরিফেরাল রিজিয়নে কতগুলো মডিফাইড লাইসোজোম থাকে। এই যে দেখা যাচ্ছে দিস আর দ্য মডিফাইড লাইসোজোমস এট দ্য পেরিফেরাল রিজিয়ন অফ দি ওসাইট সাইটোপ্লাজম। এগুলোকে বলে কর্টিক্যাল গ্র্যানিউল। এই কর্টিক্যাল গ্র্যানিউলের সাথে ক্যালসিয়াম বাইন্ড করবে। আলটিমেটলি কর্টিক্যাল গ্র্যানিউল গিয়ে সেল মেমব্রেনের সাথে বাইন্ড করবে এবং তার সকল সিক্রেশন কন্টেন্ট সে ছেড়ে দিবে, ঢেলে দিবে, ঢেলে 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 দেই। সো সে তার সকল কন্টেন্ট এখানে সিক্রেট করে দিবে। এটাকে বলে কর্টিক্যাল রিঅ্যাকশন। সো এই ক্যালসিয়াম গিয়ে করবে কি, এই কর্টিক্যাল গ্র্যানিউলের সাথে বাইন্ড করবে এবং এই কর্টিক্যাল গ্র্যানিউল ক্যালসিয়ামের বাইন্ডিং এর কারণে আলটিমেটলি সেল মেমব্রেনের সাথে বাইন্ড করবে এবং ডিগ্র্যানুলেশন হবে। গ্র্যানিউলের ভিতরে যে কন্টেন্ট থাকে কন্টেন্ট গুলো রিলিজ করে দিবে ইন দা পেরিভিটেলাইন স্পেসের মাঝে। দিস ইজ কল্ড কর্টিক্যাল রিঅ্যাকশন। তাহলে আমি আবার একটু রিপিট করছি। স্পার্ম এবং ওভামের সেল মেমব্রেন ফিউশন হলো, যেখানে ফিউশন হলো সেখানে ডিপোলারাইজেশন শুরু হবে। ডিপোলারাইজেশন সাইড দিয়ে ক্যালসিয়াম এন্টার করবে, ক্যালসিয়ামের একটা ওয়েভ তৈরি হবে। এই ক্যালসিয়াম গুলো কর্টিক্যাল গ্র্যানিউলের সাথে বাইন্ড করবে। কর্টিক্যাল গ্র্যানিউল গুলো ওসাইটের সেল মেমব্রেনের সাথে ফিউশন হবে এবং তার কন্টেন্ট গুলো সে রিলিজ করে দিবে ইন দা পেরিভিটেলাইন স্পেসে, যাকে বলে ডিগ্র্যানুলেশন। দিস রিঅ্যাকশন ইন দা কর্টিক্যাল গ্র্যানিউল ইজ কল্ড কর্টিক্যাল রিঅ্যাকশন। তাহলে আমরা কর্টিক্যাল রিঅ্যাকশন বুঝে গেলাম। নাও জোনা রিঅ্যাকশন কি জিনিস? এই যে কর্টিক্যাল গ্র্যানিউলের এনজাইম যেগুলো রিলিজ হলো ইন দা পেরিভিটেলাইন স্পেস, এই এনজাইম গুলো এবার করবে কি, দুটো কাজ করবে। এক নম্বর, ওসাইটের সেল মেমব্রেনের স্ট্রাকচার পরিবর্তন করে দিবে যাতে ফার্দার কোনো স্পার্ম গিয়ে ফিউশন হতে না পারে। দুই নাম্বার হচ্ছে এই এনজাইম গুলো জোনা পেলোসিডার স্ট্রাকচার পরিবর্তন করে দিবে যাতে কোনো স্পার্ম আর পেনিট্রেট করতে না পারে। তাহলে আমরা বললাম কি, এই রিলিজড কর্টিক্যাল এনজাইম in the perivitelline space causes two change. One is the change in the property of oocyte cell membrane. Oocyte membrane পরিবর্তন আনবে so that no further sperm is capable of fusion with the ovum cell membrane. This is a mechanism to block polyspermy বা polyploidy. এটা polyspermy বা polyploidy প্রিভেনশনের একটা মেকানিজম। এইগুলো একটা চেঞ্জ। এই রিলিজড এনজাইম গুলো জোনা পেলোসিডারও প্রপার্টি চেঞ্জ করে দেয় so that no further sperm is able to penetrate it. This is called Jona reaction. And Jona reaction is another mechanism to block polyspermy or polyploidy. So যদি কাউকে বলা হয় কেন পলিস্পার্মি হয় না বা পলিপ্লয়েডি প্রিভেনশনের জন্য কি কি মেকানিজম আছে, আমরা তিনটা মেকানিজমের কথা বলবো।
এক নম্বর হচ্ছে লোকেশন অফ দ্য ফেলোপিয়ান টিউব। আমরা দেখি ইউটেরাসের আপার পার্টে ফেলোপিয়ান টিউব লেগে থাকে। যদি ফেলোপিয়ান টিউব লোয়ার পার্টে লেগে থাকতো তাহলে মোর এন্ড মোর স্পার্ম ঢুকে পড়তো ফেলোপিয়ান টিউবের এম্পুলারি রিজিয়নে এবং অনেকগুলো স্পার্মের আলটিমেটলি ফার্টিলাইজেশন করার একটা সুযোগ আসতো। কিন্তু কি দেখা যাচ্ছে, ফেলোপিয়ান টিউবটা লেগে থাকে ইউটেরাসের আপার পার্টে, সো অনেক স্পার্ম কিন্তু এই দিকে আর যেতেই পারে না। এটা একটা মেকানিজম। দুই নাম্বার হচ্ছে এই যে কর্টিক্যাল এনজাইম যেগুলো রিলিজ হলো তারা গিয়ে ওসাইটের সেল মেমব্রেনের প্রপার্টি চেঞ্জ করলো, প্লাস জোনা পেলুসিডার প্রপার্টি চেঞ্জ করলো। জোনা পেলুসিডার প্রপার্টি চেঞ্জ কেই বলে জোনা রিঅ্যাকশন। সো এই তিনটা মেকানিজমে পলিস্পার্মি বা পলিপ্লয়েডি প্রিভেনশন হয়। এখন আমরা জানবো রেজাল্ট অর ফেট অফ দি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের তিনটা ফেট আছে বা রেজাল্ট হয়। এক নম্বর রেজাল্ট হচ্ছে রিস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। আমরা জানি ওভামের মাঝে থাকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, আবার স্পার্মের মাঝেও থাকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। এই দুটো হ্যাপ্লয়েড মিলে একটা জাইগোট তৈরি হলো, হয়ে গেল হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। আমাদের বডির সকল সেলই ডিপ্লয়েড এক্সেপ্ট দোজ গ্যামেটস। তার মানে আমরা এই আবার ডিপ্লয়েড প্যাটার্নটা রিস্টোর করলাম, এই জন্য এটাকে বলে রিস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। দুই নাম্বার ডিটারমিনেশন অফ ক্রোমোজোমাল সেক্স। আমরা এখানে শুধু সেক্স বলবো না, আমরা বলবো ডিটারমিনেশন অফ ক্রোমোজোমাল সেক্স। আমরা দেখি যে একটা ওভাম যার মাঝে শুধু এক্স ক্রোমোজোম থাকে, আর স্পার্মের মাঝে এক্সও থাকতে পারে ওয়াইও থাকতে পারে। সো একটা ওভাম যদি এক্স কন্টেইনিং স্পার্মের সাথে ইউনাইট করে বা ফার্টিলাইজেশন হয়, তাহলে যে জাইগোটটা হবে সেটাতে ক্রোমোজোম থাকবে এক্স এক্স, এবং আলটিমেটলি যে পার্সনটা তৈরি হবে সে ক্রোমোজোমালি হবে ফিমেল অর গার্ল হবে। আলটিমেটলি ফিমেল বা গার্ল নাও হতে পারে, বাট ক্রোমোজোমালি সে হবে ফিমেল অর গার্ল। আবার একটা ওভাম যদি ওয়াই বিয়ারিং স্পার্মের সাথে ফার্টিলাইজেশন হয়, তাহলে যে জাইগোটটা তৈরি হবে তার মাঝে এক্স ওয়াই থাকবে, আর ওয়াই থাকা মানেই সেটা মেল হওয়ার কথা। সো এই পার্সনটা ক্রোমোজোমালি মেল হবে, আলটিমেটলি মেল নাও হতে পারে, তার গোনাড ডিফারেন্ট হতে পারে, মেইলের মতো নাও থাকতে পারে, তার ফেনোটাইপ মানে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স মেইলের মতো নাও থাকতে পারে। এই জন্য আমরা বলছি ক্রোমোজোমালি সে মেল বা ফিমেল হবে। সো ডিটারমিনেশন অফ ক্রোমোজোমাল সেক্স এই জন্যই বলা হচ্ছে। তিন নাম্বার ইনিশিয়েশন অফ দি ক্লিভেজ, ক্লিভেজ শুরু হবে। So these are the results of fertilization. And that is all about the today's discussion from my side. Thank you very much for watching me. Please subscribe my channel, We Like Anatomy, by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later in the next video.